আমি নিউ ইয়র্কে বসবাস করি 8-10 বছর ধরে। আমার বাড়ি কিন্তু ওই নিউ ইয়র্ক থেকে প্রায় 2000 মাইল পশ্চিমে কলোরাডো স্টেটে। শরীফ ওসমান হাদি নেতৃত্ব দিয়েছে। সে তার শাহাদাত সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছে, আমি সব ফলো করেছি। ছাত্র দলের আমি প্রতিষ্ঠাকালীন চিটাং সিটি ছাত্র দলের জেনারেল সেক্রেটারি ছিলাম। তা আমি বিএনপি সমর্থন করলেও বিএনপির কার্যক্রমে অনেকটা অনীহা। তারেক রহমান সাহেব এসেছেন, তারা উজ্জীবিত, কিন্তু বিএনপির অনেক নেতা ভারতের সাথে সম্পৃক্ত। এটা ওই যে ওনাদের ভাইস চেয়ারম্যান আলতাফ সাহেব নিজেই এগুলা কয়েকবার করে মিডিয়াতে উনি এগুলো বলেছেন। হাদি সম্পর্কে আমি বছর দেড়েক ধরেই অবহিত। আমি যদিও দেশের বাইরে থাকি, চিটাগাঙে আমার বাড়ি, আমি ঢাকাতে অবস্থান করতেছি মাস 2 ধরে। এখানে বিশেষ করে হাদির আজকে এই অবস্থান প্রক্রিয়াতে আমার শাহবাগে আসার কারণ হলো, হাদি ছিল দেশপ্রেমিক। হাদি প্র্যাকটিসিং মুসলিম ছিল। হাদি তার ইনকিলাব মঞ্চ, এটা একটা ব্যতিক্রমধর্মী দেশপ্রেমমূলক একটি অনেকটা অরাজনৈতিক সংগঠন। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার একটি সংগঠনে শরীফ ওসমান হাদি নেতৃত্ব দিয়েছে। সে তার শাহাদাত সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছে, আমি সব ফলো করেছি। তো আজকে আমি একটু সময় দিলাম বসার জন্য, নিজের কাছে নিজে অব্লিগেশন ফিল করছি। ওই কারণে ভবিষ্যতেও আমি সম্ভব হলে তাদের লজিস্টিক সাপোর্ট দিয়া আমি সম্পৃক্ত থাকার চিন্তাভাবনা আছে। আমার রাজনৈতিক পরিচয় ছিল, আমি জিয়াউর রহমান সাহেবের সাথে 1977 সালে ইনভলভ ছিলাম। ওনার পলিসি যদুনাথপুর খালকাটা প্রকল্পে আমি জয়েন করেছি ওনার আহ্বানে। বঙ্গভবনে আমাদের সাথে 1977-এ ওনার বৈঠক হয়েছে। প্রফেসর আরিফ মইনুদ্দিন এবং অলি আহমদ সাহেব তখন আমাদেরকে এগুলো অর্গানাইজ করতে হেল্প করেছে। অলি আহমদ সাহেব তখন জিয়াউর রহমান সাহেবের পিএস ছিলেন। তা আমাদের বিএনপি এবং জাগদল হওয়ার পূর্বেই 1977-এ জাতীয়তাবাদী ছাত্রদল চিটাং মুসলিম ইনস্টিটিউট হলে জাস্টিস সাত্তার সাহেবের উদ্বোধনে এবং শামসুল হুদা তথ্য উপদেষ্টা উপস্থিতিতে ছাত্রদল প্রতিষ্ঠা হয়। যদিও ছাত্রদল ঢাকার প্রতিষ্ঠা পরে 78-এ দেখায়। ছাত্রদলের আমি প্রতিষ্ঠাকালীন চিটাং সিটি ছাত্র দলের জেনারেল সেক্রেটারি ছিলাম। তা আমি বিএনপি সমর্থন করলেও বিএনপির কার্যক্রমে অনেকটা অনীহা। তাই এই বিপ্লবের মঞ্চে আমার সম্পৃক্ততা আত্মগতভাবে, ওনাদের কারোর সাথে আমার এমনি জানাশোনা নেই। বাংলাদেশে হাদির হত্যার সাথে ভারতের একটা সম্পৃক্ত হওয়ার অভিযোগ আছে অনেকে। বাংলাদেশে ভারতীয় যে আধিপত্যবাদ, এটা নিয়ে আপনি অনেক বয়স্ক মানুষ কতটুকু ভারতের আধিপত্যবাদের সম্পর্কে শহীদ আবরার এটা একটা প্রকৃষ্ট প্রমাণ। সে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলে নাই, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বলছে, পানি আগ্রাসন, সীমান্ত আগ্রাসন। সেই জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদিও একইভাবে তাদের টার্গেট লিস্টে ছিল। এখানে
এই যে আপনার ব্যারিস্টার মইনুল হোসেন সাহেব 7-8 বছর আগে টিভিতে টক শোতে উনি বলছিলেন যে ঢাকা ক্যান্টনমেন্টে রয়ের অফিস আছে। তারপরে ওনার উপরে কি হয়েছে সবাই আপনারা জানেন। ওনাকে বেধড়ক পিটানো হয়েছে, ওনাকে জেলের ডিভিশন দেওয়া হয় নাই, ফ্লোরে রাখছে। তো এই রকমের অরাজক অবস্থা আপনার। আমি মানে বুঝতে পারতেছি বিএনপি বড় সংগঠন, তারেক রহমান সাহেব এসেছেন, তারা উজ্জীবিত, কিন্তু বিএনপির অনেক নেতা ভারতের সাথে সম্পৃক্ত। এটা ওই যে ওনাদের ভাইস চেয়ারম্যান আলতাফ সাহেব নিজেই এগুলা কয়েকবার করে মিডিয়াতে উনি এগুলো বলেছেন, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে। তা আমারও তাই, আমি তো তাদের সমর্থক হলেও আমিও তাই মনে করি তাদের অনেক নেতার কথাবার্তা, আচার আচরণ। এখানে আমি ভারতীয় আগ্রাসনের ব্যাপারে মেইন কথা হলো আপনার মৌলানা ভাসানী সাহেব যে পানি আগ্রাসনের ফরাক্কা মিছিল করেছেন। আমার কোইন্সিডেন্টালি আই ওয়াজ অলসো, আমি সেই ইয়াতে ছিলাম লং মার্চে 1976-এর দিকে হবে। তো এখন পানি আগ্রাসন ছাড়াও এখানে সীমান্তে যেভাবে ভারতীয় মুসলিমদেরকে বাংলাদেশি মুসলিম হিসাবে যেভাবে পুশ করতেছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশকে হুমকি দিচ্ছে, বাংলাদেশকে তারা মানে দখল করে নেবে। তো এগুলা ভারতীয় নেতারা, সরকারি নেতারা এগুলা বলে, সরকারিভাবে না বললেও সরকারে আছে তারা। তো এগুলা আপনার কাউন্টার করতে হলে বাংলাদেশকে এই মুহূর্তে পাকিস্তানের সাথে একটা আপনার ডিফেন্স প্যাক্ট করা উচিত। যেভাবে ইন্ডিয়া 1985 থেকে ইসরায়েল ইন্ডিয়া ডিফেন্স প্যাক্ট করেছে, সামরিক চুক্তি করেছে। তো এখানে ইসরায়েল 5,000 মাইল দূরের থেকে এসে এখানে ইন্ডিয়ার সাথে যদি সামরিক চুক্তি করে, এরা এবং মোসাদ একসাথে কাজ করতে পারে। বাংলাদেশ কেন এখন পাকিস্তানের সাথে একটা সামরিক চুক্তি করে একটা তাদের ডিফেন্স ঠিক করতে পারবে না? এইটাই আমি মনে করি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কাউন্টার করার জন্য এইটাই আমার এই ইন্টারিম গভর্নমেন্ট যেই সময় আছে এর ভিতরে তারা এটা করতে পারে। আর না হয় পরবর্তী সরকার এটা যদি না করে তাহলে তাদের বুঝতে হবে তারা ইন্ডিয়ার দালালি করতেছে। এখানে জামাত যেইভাবে বিএনপিকে একেবারে চাঁদাবাজ দালাওভাবে করে আর বিএনপিকে যেইভাবে নিগ্রহ করেছে সেইটা জামাত ঠিক করে নাই। শহীদ ফাদি সেইটা তার অনেক বক্তব্য এটা ক্লিয়ার করেছে, আমিও তার সাথে ওইভাবে একমত। জামাতের প্রতি আমাদের সহমর্মিতা আছে, কিন্তু তাদের এই মুহূর্তে তাদের উচিত একসাথে কাজ করা, ঐক্যবদ্ধভাবে কাজ করা বাংলাদেশের ডিফেন্সের জন্য। যে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আমি 24-এর বিপ্লবের পরে আমি এসেছি, তখনও দেখেছি আগের যে এস্টাবলিশমেন্ট, আমলা, পুলিশ, আপনার আর্মি, ডিজিএফআই, এনএসআই, আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় আমি যা দেখেছি তারা আগের মতোই বহাল তবিয়তে আছে। কোনো অফিসে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে 2টা মন্ত্রণালয়, 3টা মন্ত্রণালয়, প্রবাসী মন্ত্রণালয় এবং আপনার গণপূর্ত মন্ত্রণালয়। প্রবাসী মন্ত্রণালয়ের পিএস সরওয়ার আলম সাহেব আমার ঘনিষ্ঠ জানাশোনা থাকা সত্ত্বেও উনি কোনো হেল্প করতে পারেনি, বিকজ আমলাতন্ত্রের ইয়াতে ওনারও তেমন কিছু করার ছিল না। উনি যদিও এখন ডিসি হিসাবে ভালো কাজ করতেছেন দেখতেছি আপনার সিলেটে। তো আইনশৃঙ্খলা এখনও মানে অনিরাপদ, নিজের নিরাপত্তা
নিজেকেই এখন এত জনবহুল ঢাকা শহরে মানুষ সবার হামদর্দি থাকাতে মানুষ নিজেরাই নিরাপত্তা দিতেছে। এখানে পুলিশ ইন্টেলিজেন্স কোনো নিরাপত্তা হাদিকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এখন খোদাবক সাহেব উপদেষ্টা রিজাইন করলেও মেট্রোপলিটন পুলিশ কমিশনার should resign. He is failure. তার ইন্টেলিজেন্স, তার কোনো সিকিউরিটি অ্যাপারেটাস তার কাজ করে না, হাদি বা এখনো কারো জন্য করতেছে না। হি শুড রিজাইন। এইটা আমার আইন শৃঙ্খলা সম্পর্কে ঢাকা সিটির ব্যাপারে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি। আমারও কিছুদিন আগে রবারিতে পড়েছি আমি, ওই ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার রবার্টদের সাথে সম্পৃক্ত আমি প্রমাণ পাইছি। তার কারণে জানা সত্ত্বেও কারা রবারিতে জড়িত ছিল, তো কমিশনারে নিষেধ করছে, শাহবাগ পুলিশ এফআইআর নেয় না। এই হলো অবস্থা। আমি নিউ ইয়র্কে বসবাস করি 8-10 বছর ধরে। আমার বাড়ি কিন্তু ওই নিউ ইয়র্ক থেকে প্রায় 2000 মাইল পশ্চিমে কলোরাডো স্টেটে। তো আপনার কোয়েশ্চনটা আপনার বাংলাদেশে অনিরাপদ মানে শহরে পলিউশন, মানুষ অসুস্থ, এখানে স্বাস্থ্য বিমা নাই। ইউরোপ আমেরিকাতে প্রত্যেকের জন্য একটা স্বাস্থ্য বিমা থাকে, সরকার পে করে। যাদের সামর্থ্য নাই তাদের জন্য 100% অর্থনৈতিকভাবে যারা সচ্ছল তাদের জন্য এক রকমের ব্যবস্থা আছে। তো এখানে স্বাস্থ্য সমস্যাটা বড় সমস্যা। মানুষ নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, দেউলিয়া হতে সময় লাগে না। অনেকের ঘরে ঘরে ক্যান্সার বা মানে লিভার ফেলিউর, এগুলো এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। এই কারণেই আমার মনে হয় শিক্ষা ব্যবস্থা এখানে একটা উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা না। এখানে মাস্টার্স ডিগ্রি করেও কেউ প্রোডাক্টিভ কিছু করতে পারে না। তো এই কারণেও অনেকেই বাইরে একটা নিরাপদ জায়গায় যাইতে চায়। আমেরিকা যাওয়ারও ওইটাই আমি কারণ বলে মনে করি।